টুনি, আকাশের অবস্থা তো ভালো নয়, প্রচন্ড বাতাস হচ্ছে। মনে হয় এক্ষুনি বৃষ্টি নেমে আসবে। এদিকে ঘরের চালও তো ভাঙা। টুনি, চলো আমরা এ ঘর থেকে রকি আর টুকির ঘরে চলে যাই। টোনা, তুমি ঠিক বলেছো। আমারও তো ভয় করছে। না জানি কখন ঘরের চালটা ভেঙে পড়ে। এই ঝড় বৃষ্টিতে ছেলে মেয়ে দুটোকে নিয়ে কোথায় যাব? মাথায় যে কিছুই আসছে না। টুনি, এসব পরে ভাবা যাবে, আগে এই ঘর থেকে চলো। না জানি কখন বাকি ঘরটুকুও ভেঙে পড়ে। দাঁড়াও, ঘর থেকে একটা কাঁথা নিয়ে যাই। ছেলে মেয়ে দুটো নিশ্চয়ই শীত করছে। মা বাবা, তোমরা এসেছো? আমাদের অনেক শীত করছে আর ভাই অনেক ভয় পাচ্ছে। তোরা ভয় পাস না, আমরা তো চলে এসেছি। এই নে, তোরা এই কাঁথাটা গায়ে দিয়ে নে, তাহলে তোদের আর শীত করবে না। টুকি ও রকি কাঁথাটা গায়ে জড়িয়ে নেয়। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়, কিন্তু বৃষ্টি আরো বাড়তে থাকে। ওই দেখো মা, কত জোরে বৃষ্টি নামছে। মা, এবার কি হবে? আমাদের ঘরের অর্ধেক চাল যে উড়ে গেল। আমরা এখন কোথায় থাকবো? মারে, তোরা ভয় পাস না, তোরা একটু শান্ত হ। আজ রাতটা না হয় আমরা কালু দাদার ঘরে আশ্রয় নিব। কিন্তু এত রাতে ঝড় বৃষ্টির মাঝে আমরা কালু দাদার ঘরে যাব কি করে? তাছাড়া কালু দাদা যদি তাদের ঘরে আমাদের জায়গা না দেয়, তখন কি হবে টুনি? দরকার হলে আমি কালু দাদা ও কাকুলি দিতেই হাত পা ধরবো। তবুও যেন তারা আমাদের আজকের রাতটা কাটানোর জন্য ওখানে একটু জায়গা দেয়। এমনিতেই তো সবাই ভিজে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি হেরিকেনটা জ্বালিয়ে নিচ্ছি। টোনা প্রচন্ড ঝড়ের মাঝে সবাইকে নিয়ে কালু কাকের বাড়িতে যায়, আর কালু কাকের ঘরের দরজায় গিয়ে ধাক্কাতে থাকে। কালু দাদা, শুনতে পাচ্ছো? বড় বিপদে পড়ে তোমার বাড়িতে এসেছি, দয়া করে একটু দরজাটা খোলো। কি হয়েছে কি? এই ঝড় বৃষ্টির মাঝে জ্বালাচ্ছিস কেন তোরা? তোদের জন্য কি একটু শান্তিতে ঘুমাতেও পারবো না? মাঝরাতে চলে এসেছিস? কাকুলি দিদি, দয়া করে আজকের রাতটা একটু তোমাদের ঘরে আমাদেরকে জায়গা দাও। একটু আশ্রয় দাও। আমাদের ঘরের চালটা বৃষ্টিতে উড়ে গেছে। আমাদের থাকার মতো যে কোনো জায়গা নেই। আমরা তোদেরকে থাকার মতো জায়গা দিতে পারবো না। কালু দাদা, আমি তোমার পায়ে পড়ছি, দয়া করে তুমি আমাদেরকে ফিরিয়ে দিও না। না হলে যে ছেলে মেয়ে দুটো বৃষ্টিতে ভিজে মরে যাবে। আচ্ছা ঠিক আছে, আজ রাতে তোরা এই বারান্দায় থাক। কাকুলি, তুমি ওদেরকে একটা কাঁথা আর বালিশ দিয়ে দাও। কাকুলি মাসি, আমার অনেক ঠান্ডা লাগছে, দয়া করে আমাকে একটা শীতের কাপড় দিবে। ভেজা গায়ে থাকলে যে আমার জ্বর আসবে। কোথা থেকে যে আপদগুলো জুটলো? তোরা এখানে দাঁড়া, আমি কাঁথার শীতের কাপড় নিয়ে আসছি। এই নে, এগুলো নিয়ে আমাকে উদ্ধার কর। তোমাকে অনেক ধন্যবাদ কাকুলি দিদি, তুমি আমাদের অনেক বড় উপকার করলে। ঠিক আছে, আমাকে আর ধন্যবাদ দিতে হবে না। এ কথা বলে কাকুলি ও কালু কাক ঘরের ভেতরে যায় আর ঘরের দরজাটা বন্ধ করে দেয়। আর কতক্ষণ আমাদের বাড়িতে এভাবে বসে থাকবি তোরা? আজ রাতে এসে জ্বালাবি না কিন্তু, এই বলে দিলাম। কাকুলি দিদি, আমরা চলে যাওয়ার জন্যই উঠেছি, আর তখনই তুমি এসেছো। আমরা বিপদে পড়ে তোমাদের বাড়িতে এসেছিলাম, আর তুমি আমাদের সাথে এভাবে খারাপ আচরণ করছো। বুঝতে যখন পেরেছিস, তখন তোর পরিবারকে নিয়ে এসেছিস কেন আমাদের বাড়িতে? টোনা, তুই এভাবে কাকুলিকে কথা শোনাচ্ছিস? বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি আমার বাড়ি থেকে। আর কখনো যেন তোদের আমার বাড়ির আশেপাশেও না দেখি। টোনা, তুমি এভাবে বলো না কাকুলি দিদিকে। তুমি তো জানো ওরা কাল রাতে আমাদেরকে আশ্রয় দিয়েছে। যাই হোক, বাদ দাও তো এসব কথা। চলো আমরা বাড়িতে ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। এরপর টোনা ও টুনি তাদের বাড়িতে ফিরে আসে, আর তারা এসে দেখতে পায় তাদের পুরো বাড়িটা ভেঙে গেছে। মা, আমরা এখন কোথায় থাকবো? পুরো ঘরটা যে ভেঙে গেছে। বাবার হাতে তো এখন টাকাও নেই যে ঘর নতুন করে তৈরি করবে। কি আর করবি রে মা, আমাদের যে কিছুই করার নেই। আপাতত ছোট একটা থাকার ঘরের ব্যবস্থা করতে হবে। পরে টাকা হলে বড় করে একটা নতুন বাড়ি বানাবো। কিন্তু মা, একটা ঘরে আমরা চারজন থাকবো কি করে?
আর ছোট ঘর বানাতে গেলে তো কিছু টাকার প্রয়োজন। সে টাকা তুমি কোথায় পাবে মা? বনের পাশে একটা কলা বাগান আছে, সেখানে থেকে কিছু কলা পাতা আর জঙ্গল থেকে বাঁশ নিয়ে এসে ঘরটা বানিয়ে নিব। তোরা শুধু আমাকে একটু সাহায্য করিস, কেমন? হ্যাঁ টুনি, আমাদের তাই করতে হবে। টুনি টুকি ও রকিকে নিয়ে কলা বাগানে যায় আর সেখান থেকে কিছু কলা পাতা কেটে নিয়ে তারা বাড়িতে ফিরে আসে। মা, কলা পাতা তো হলো, এবার আমাদের জঙ্গলে যেতে হবে বাঁশ নিয়ে আসার জন্য। আমি তোদের বাবাকে নিয়ে জঙ্গলে যাচ্ছি, তোরা বাড়িতেই থাক। আচ্ছা ঠিক আছে মা। এরপর টুনি কলা পাতার ঘরটা বানিয়ে ফেলে। এভাবে দেখতে দেখতে বিকেল হয়ে আসে। আরে বা, মা তো অনেক সুন্দর করে কলাপাতার ঘর বানিয়েছে। ঘরটা দেখতে অনেক সুন্দর লাগছে। মা, থাকার ব্যবস্থা তো হলো, কিন্তু সারাদিন কাজ করেছে, অনেক খিদে পেয়েছে। আমাকে কিছু খেতে দাও মা। মারে, ঘরে একটু চাল ছিল, আমি তোকে রান্না করে দিচ্ছি। শুধু ভাত কি করে খাবো মা? দাঁড়াও, আমি একটু শাক পাতা তুলে নিয়ে আসছি। ঠিক আছে রে মা, তবে তুই তাই কর। টুকি শাক তুলে এনে টুনিকে দেয় আর টুনি শাক ভাত রান্না করে আর টোনা টুকি ও রকিকে খেতে দেয়। ঠিক সেই সময় এক বৃদ্ধা টুনির বাড়িতে আসে। আমাকে কেউ একটু সাহায্য করো, আমি যে খুবই অসহায়, ঠিক মতো দুমুঠো ভাতও খেতে পারি না, আমাকে সাহায্য করো। মা, তুমি বুড়িমাকে কিছু খেতে দাও। মারে, ঘরে যে আর খাবার নেই, যা ছিল তা তো তোদের তিনজনকে দিয়ে দিয়েছি, এখন আমি বুড়িমাকে কি খেতে দিব? মা, তার মানে তুমি না খেয়ে আমাদেরকে খেতে দিয়েছো, কিন্তু তোমার তো খিদে পেয়েছে, তুমি এখন কি খাবে মা? বাবা রকি, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি কিছু একটা খেয়ে নিব। বুড়িমা, তুমি এখানেই দাঁড়াও, আমি ঘর থেকে এক্ষুনি আসছি। এরপর টুনি ঘরে যায় আর ঘর থেকে এক মুঠো চাল নিয়ে এসে মিনু বৃদ্ধাকে দেয়। এই নাও বুড়িমা, এই এক মুঠো চালই আমার ঘরে অবশিষ্ট ছিল, তুমি এই চালটুকু নিয়ে যাও। তোমাকে আমি খালি হাতে ফেরাতে চাই না, আমি তোমাকে বড় কিছু দিয়ে সাহায্য করতে পারবো না, কারণ সেই সামর্থ্য যে আমার নেই। মারে, আমি জানি তুই অনেক অসহায় পাখি, কিন্তু তোর মনটা অনেক বড়। তুই জানিস না, তুই আমাকে এক মুঠো চাল দিয়ে কত বড় সাহায্য করেছিস। তোর এই উপকার আমি কখনোই ভুলবো না। বুড়িমা, তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এক্ষুনি তুই সবটা বুঝতে পারবি। এরপর মিনু বৃদ্ধা একটা পরীতে রূপান্তর হয় আর তা দেখে টুনি অবাক হয়ে যায়। আসলে আমি একটা পরী, আমি অনেক অহংকারী ছিলাম, কাউকে কখনো সাহায্য করিনি, তাই এক সাধু বাবা অভিশাপ দিয়ে আমাকে বৃদ্ধা পাখি বানিয়ে দিয়েছিল আর বলেছিল আমাকে কেউ সাহায্য না করা পর্যন্ত আমি রূপ ধারণ করতে পারবো না। আজ তোমার কারণে আমি নিজের রূপ ফিরে পেয়েছি, তোমাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে পরী, আমাকে ধন্যবাদ দিতে হবে না, তুমি যে অভিশাপ মুক্ত হয়েছো এতে আমি অনেক খুশি হয়েছি। আমি কখনো কাউকে সাহায্য করিনি, কিন্তু আজ তোমাকে সাহায্য করতে খুব ইচ্ছে করছে, তাই আমি তোমাকে সাহায্য করতে চাই। এ কথা বলে পরী একটা গোলাপ গাছ প্রকট করে আর টুনিকে বলতে থাকে, এই নাও গোলাপ গাছ, এই গোলাপ গাছে কখনো গোলাপ ফুল ধরবে না, বরং এই গোলাপ গাছ তোমাকে প্রতিদিন একটা করে সোনার মোহর দিবে, তোমার আর কোনো অভাব থাকবে না, তুমি ভালো থেকো, এবার আমি আসি। এরপর পরী সেখান থেকে চলে যায় আর গোলাপ গাছ টুনিকে প্রতিদিন একটা করে সোনার মোহর দেয় আর টুনি ধনী পাখি হয়ে যায় আর টুনি ধনী পাখি হয়ে বনের অসহায় পাখিদের সাহায্য করে। এ কি কালু, আজ আবার বস্তায় করে কি নিয়ে এলি গো? কাকুলি, দেখে বোঝো না বস্তায় কি আছে? এগুলো আলু, পাশের বনে গিয়েছিলাম, দেখলাম কে যেন আলু চাষ করেছে, তাই বস্তায় ভরে তাড়াতাড়ি করে নিয়ে এলাম গো। ভালোই করেছো, আমাদের আর কষ্ট করে কাজ করতে হবে না, এভাবে ফসল চুরি করে সংসার ভালো চলবে। এখন যাও, এগুলো বিক্রি করে টাকা নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। যাই যাই, একটা ঠেলা গাড়ি নিয়ে আসি, তারপর মরিচের বস্তা দুটো নিয়ে বাজারে যাবো।
এরপর সুখী ঠেলাগাড়ি নিতে যায় আর কালু কাকুলি বনে উড়ে ফসলের ক্ষেত খুঁজতে থাকে। কালু, ওই দেখো, দুটো কিসের যেন বস্তা দেখা যাচ্ছে, চলো তো দেখি। এই তো মরিচের ক্ষেত, তাহলে এগুলো মরিচ তুলে রেখেছে কেউ। যে রেখেছে ভালোই করেছে, আমাদের কষ্ট করে আর গাছ থেকে মরিচ তুলতে হবে না। চলো চলো, তাড়াতাড়ি বস্তা দুটো দুজনে নিয়ে পালিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ কালু চলো। এই সব কিছু পাশের গাছ থেকে একটা শালিক দেখে ফেলে আর কালু কাকুলির কাছে চলে আসে। কালু দাদা, কাকুলি দিদি, তোমরা সুখীর মরিচের বস্তাগুলো কেন নিয়ে যাচ্ছ? সুখী কষ্ট করে ফসল চাষ করেছে, আর তোমরা কিনা চুরি করতে এসেছো? শোন শালিক, আমরা সুখীর মরিচ চুরি করতে এসেছি, তোর মরিচ তো চুরি করতে আসিনি। তুই বাধা দেওয়ার কে রে? কালু, একে মেরে তক্তা বানিয়ে দাও তো। ঠিক বলেছো, একে আগে শাস্তি করতে হবে। আমাকে আর মেরো না, আমি তোমাদের আর বাধা দিব না। তোমরা নিয়ে যাও মরিচের বস্তা, তবু আমাকে আর মেরো না। এই তো লাইনে এসেছিস, এটা যদি আগে বলতি তাহলে তোর আর মার খেতে হতো না। কাকুলি, আমাদের আর সময় নষ্ট করা যাবে না, তাড়াতাড়ি যেতে হবে। এরপর কালু কাকুলি তাড়াতাড়ি করে মরিচের বস্তা দুটো নিয়ে চলে যায় আর এদিকে সুখী একটা ঠেলা গাড়ি নিয়ে তার জমিতে আসে। একি, আমার মরিচের বস্তাগুলো কি হলো? এখানেই তো রেখেছিলাম। কি ব্যাপার শালিক, তোমার এই অবস্থা কে করলো? সে কথা আর বলো না সুখী দিদি, কালু আর কাকুলি তোমার মরিচের বস্তা চুরি করতে এসেছিল। আমি এসব দেখে বাধা দিয়েছিলাম, তাই আমাকে এভাবে মেরে তোমার মরিচের বস্তা দুটো নিয়ে গেছে। কি বলছো? এইসব শয়তান কালু চোর করেছে? ও মরিচগুলো নিয়ে গেছে, আমি ওদের কিছুতেই ছাড়বো না। শালিক, শুধু শুধু তুমি আমার জন্য মার খেয়েছো। শয়তান কালু তো চুরি করেই নিয়ে গেছে। দাঁড়াও, আমি তোমাকে ঔষধি গাছের পাতা এনে দিচ্ছি। শালিক, তুমি বাড়িতে গিয়ে বিশ্রাম করো, আমি কালুর বাড়িতে যাচ্ছি। কাকুলি দিদি, আমার মরিচ তোমরা চুরি করেছো কেন? হ্যাঁ, আমার মরিচ আমাকে ফিরিয়ে দাও, নইলে খুব খারাপ হবে। কি? আমরা তোমার মরিচ চুরি করতে কেন যাব? হ্যাঁ, আমরা তো মরিচ চাষ করেছি, সেগুলোই বস্তা করে নিয়ে এসেছি। আর শালিক আমাদের বস্তা আনতে দেখে ভেবেছে তোমার মরিচ চুরি করেছি, আর তাই ভুলভাল বলেছে তোমাকে। মিথ্যে কেন বলছো? হ্যাঁ, মিথ্যে কেন বলছো? আমার মরিচের বস্তা, আমি আমার বস্তা খুব ভালো করে চিনি, এটা আমারই বস্তা। কালু, একে মারো তো মারো, আমাদের মরিচগুলো নিজের দাবি করছে। এই সুখী, এখন যদি না যাস তো মেরে টুকরো টুকরো করে ফেলবো তোকে। কাকুলির কথায় সুখী ভয় পেয়ে যায়। না না, মারতে হবে না, আমি চলে যাচ্ছি। ভেবে নিলাম ওগুলো তোমাদের মরিচ, তবু আমাকে যেতে দাও। ঠিক আছে ঠিক আছে, যা যা, চলে যা। এরপর সুখী চলে যায়। কালু কাকলি এভাবে বনের পাখিদের ফসল চুরি করে নিয়ে বিক্রি করত। অন্যদিকে টুনি তার জমিতে শসা চাষ করেছে। টুনি তার জমিতে কাজ করছিল, তখন সেখানে সুখী আসে। টুনি, তোমার শসার জমিতে তো ভালোই শসা হয়েছে, বিক্রি করতে পারলে ভালো টাকা পেতে পারো। কিন্তু শসা তুলে বিক্রি করাই তো কাজ। কেন সুখী, বিক্রি করা কাজ মানে কি বলতে চাইছো? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না গো। কি বলছো এসব? শয়তান কালু চোর বনের পাখিদের ফসল এভাবে চুরি করে? আমার তো বিশ্বাসই হচ্ছে না সুখী। আমি তো আমার বস্তা চিনি টুনি, নিজে কালুর বাড়িতে গিয়ে দেখেছি। তোমাকে সতর্ক করে দিলাম, তোমার ফসল দেখে রেখো। হ্যাঁ ঠিক আছে, আমি দেখে রাখবো। দেখি কি করে কালু চুরি করে নিয়ে যায়। যাই, টুকিকে বাড়ি থেকে নিয়ে আসি। ততক্ষণে তুমি পাহারা দাও আমার শসার জমি, আমি এক্ষুনি যাব আর আসবো। ঠিক আছে টুনি, তাড়াতাড়ি যাও, আমি কিন্তু একা ওই কালু কাকুলির সুখীর সাথে পারবো না। এরপর টুনি তাড়াতাড়ি বাড়িতে যায় আর টুকিকে নিয়ে তার শসার জমিতে চলে আসে। সুখী, তুমিও একটু আমার সাথে পাহারা দাও, আমারও ভয় লাগছে। কালু কাকুলি যদি আমাকে মেরে সব শসা নিয়ে যায়, আমরা তিনজন থাকলে আর পারবি না। আর দুদিন গেলেই শসা তুলে বিক্রি করব। এই দুদিন পাহারা দেই, কি বলো সুখী দিদি? হ্যাঁ টুনি, তাই দিতে হবে। কালু, আমাদের বনের টুনি নাকি শসা চাষ করেছে, এতদিনে শসা বড় হয়ে গেছে। চলো আমরা সুযোগ বুঝে চুরি করে নিয়ে আসি।
আগে বলবে তো টুনি শসা চাষ করেছে। বাজারে শসার যা দাম বেড়েছে না, টুনি সব শসা বিক্রি করলে তো আমরা অনেক টাকা পাবো। চলো তাড়াতাড়ি বস্তা নাও কয়েকটা। কাকুলি, টুনি তো দেখছি চালাক হয়েছে, শসার জমি পাহারা দিচ্ছে। তার মানে এই সুখী আমাদের চুরির সব কথা বলেছে, তাই তো টুনি এভাবে পাহারা দিচ্ছে। দেখি কতদিন শসার জমি পাহারা দেয়। টুনি একাই চালাক নাকি? আমরাও অনেক চালাক। ওরা শসার জমি পাহারা দেবে আর আমরা ওদের পাহারা দেব লুকিয়ে লুকিয়ে। যেই দেখবো ওরা চলে গেছে তখনই শসা চুরি করে পালিয়ে যাব। বাহ কাকুলি, তোমার মাথায় তো ভালো বুদ্ধি আছে। চলো ঝোপের আড়ালে লুকিয়ে থাকি, এখানে থাকলে ওরা দেখে ফেলতে পারে। মামা, আমার খুব খিদে পেয়েছে, আমি বাইরে যাব আর শশা জমিতে থাকতে পাবো না। আচ্ছা ঠিক আছে, তুই বাড়িতে গিয়ে খাবার খেয়ে বিশ্রাম কর। আমরা দুজন মিলে শশার জমি পাহারা দিচ্ছি। কালু, আমার মাথায় আরো একটা বুদ্ধি এসেছে গো। এভাবে কাজ করলে টুনি নিজে তার শশা আমাদের দিয়ে দিবে। বলো দেখি কি বুদ্ধি মাথায় এসেছে তোমার? এরপর কাকুলি তার বুদ্ধির কথা বলে আর তারা সেখান থেকে উড়ে টুকির পিছু নেয় আর টুকিকে ডাকতে থাকে। টুকি, টুকি, দাঁড়াও, তোমার সাথে জরুরি কথা আছে। তোমরা তো চোর, তোমরা আবার কি বলবি? হ্যাঁ, কে বলেছে চোর? আমরা তো ফসলের ব্যবসা করি, অনেক টাকা আমাদের, তাই কারো সহ্য হয় না, তাই আমাদের চোর বলে। আমরা গরিব হয়ে যাই, তাই তো বনের কিছু পাখি চোর বলে ফাঁসাতে চায় আমাদের। শোনো, আমাদের বাড়িতে অনেক ফলমূল, ভালো ভালো খাবার আছে, আমরা বেশিরভাগই ফেলে দেই। তুমি চাইলে আমাদের সাথে আমাদের বাড়ি যেতে পারো আর খেতেও পারো। তোমার মা তো তোমাকে ফলমূল কিনে খাওয়ায় না, তাই তোমায় দেখে মায়া হলো গো। সত্যি আমাকে ফলমূল আর ভালো খাবার দিবি? চলো তাহলে, আমি যাব তোমার সাথে। তুমি একটু ঘরে থাকো, আমরা আমাদের ছোট একটা কাজ সেরে আসছি। টুনি, টুনি, আমরা আসার সময় দেখলাম তোমার মেয়ে টুকিকে পেঁচা ধরে নিয়ে গেল। তোমার মেয়েকে হয়তো ইগলের কাছে বিক্রি করে দিবে। কি বলছো তোমরা? আমার টুকি মা, কোথায় গেলি? বলো, আমার মেয়েকে নিয়ে কোথায় গেছে? আমি আমার মেয়েকে নিয়ে আসবো। তোমাকে পেঁচা কিছুতেই দেবে না, আমাকে দিতে পারে কিছু টাকার বিনিময়ে। তাই বলি কি, তোমার জমির সব শসাগুলো আমাকে দিয়ে দাও, আমি টাকা দিয়ে পেঁচার কাছ থেকে তোমার মেয়েকে এনে দিব। নিয়ে যাও কালু ভাই, আমার জমির সব শসা নিয়ে যাও, তবু আমার মেয়েকে এনে দাও। এই শসার চেয়ে আমার মেয়ের জীবনের দাম অনেক বেশি। সুখী দিদি, চলো সবাই মিলে কালুকে শসা তুলে দেই, তাহলে তাড়াতাড়ি হবে। এরপর সবাই মিলে কালুকে শশা তুলে দেয় আর কালু কাকুলি শশার বস্তাগুলো নিয়ে বাড়িতে যায়। কাকুলি, এবার টুনির বাচ্চাকে ঘর থেকে বের করে দাও, আমাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে। এই, বাড়িতে যা, এখন আমাদের কাজ হয়ে গেছে, তোকে আর আমাদের দরকার নেই। তোমাদের কাজ হয়েছে মানে আমাকে ফলমূল, ভালো ভালো খাবার দিবে বলে নিয়ে এসেছো, যে এখন ওগুলো না দিয়ে যেতে বলছো কেন? দাও, খাবার দাও। তোকে মিথ্যে বলে এনেছিলাম তোর মায়ের শশা হাতিয়ে নেওয়ার জন্য। তোর মাকেও মিথ্যে বলেছি যে তোকে পেঁচা ধরে নিয়ে গেছে, আর তোকে বাঁচানোর জন্য তোর মা নিজেই শশা তুলে দিয়েছে। তোর মাকে বোকা বানিয়েছি। এবার যা, যা বলছি এখান থেকে। তোমরা খুব খারাপ, খুব বাচ্চা, আমাকে সব বলে দিব, সব। আমার মা তোমাদের চাপে না। আরে যা যা, তোর মায়ের কাছে যা। তোর মায়ের কাছে কোনো প্রমাণ আছে নাকি? তোর মা কিচ্ছু প্রমাণ করতে পারবে না। মা টুকি, এসেছিস মা তুই? আজ শশাগুলো না থাকলে তোকে যে হারাতে হতো। কি বলছিস সব মা? ওই কালু কাকা কাকুলি খুব খারাপ, ওরা তোমাকে সব মিথ্যে বলেছে। ওরাই তো আমাকে জোর করে নিয়ে গিয়েছিল, আমাকে বলেছিল আমাকে ভালো খাবার ফলমূল দিবে, ঘরে তো আটকে রেখেছিল। এরপর টুকি কালু কাকুলির সব কথা খুলে বলে। শয়তান কালু কাকুলি, তোরা এভাবে বোকা বানালি আমাকে, আর আমার সব শসা নিয়ে গেলি, তোদের ছাড়বো না। সুখী, চলো আমরা তাড়াতাড়ি পুলিশ নিয়ে কালুর বাড়িতে যাই আর সব প্রমাণ করে তবে ওদের শিক্ষা দিব। আইনের আশ্রয় না নিলে
ভয় থাকলেই আমাদের বনের সব পাখির ফসল এভাবে চালাকি করে নিয়ে যাবে। হ্যাঁ ঠিক বলেছো, চলো পুলিশ নিয়ে ওদের বাড়িতে যাই। তারপর টুনি টুকি সুখী মিলে পুলিশ নিয়ে কালুর বাড়িতে যায়। আর টুনি পুলিশকে কালু চুরির সব কথা খুলে বলে। কালু কাকুলি, তোমরা কি সত্যি চুরি করো? আর এগুলো কি টুনির শসা? না স্যার, আমরা তো এগুলো চাষ করেছি আমাদের জমিতে। কই তোমাদের জমি? জমি দেখাও তো, আমাকে নিয়ে চলো তোমার জমিতে, আমি দেখতে চাই। না মানে স্যার। ওর জমি থাকলেই না বলবে আমার শশা চুরি করতে না পেরে চালাকি করে এনেছে। আমি আমার জমিতে শশার গাছ দেখাতে পারবো, আর কালু কিন্তু পারবে না। তুই আরো পাখিদের ফসল চুরি করেছিস, সব শুনেছি। এবার জেলে গিয়ে চুরি করা ভালো করে দেখাবো। চল আমার সাথে, আর এদের ফসল দিয়ে দে। স্যার, আমি সুখের ফসলের টাকা দিয়ে দিচ্ছি, আর টুনি তোমার শশাগুলো তুমি নিয়ে যাও। স্যার, আমাদের জেলে নিয়ে যাবেন না স্যার, আমরা চুরি করব না। আর এবারের মতো মাফ করে দিন, আর এদের ফসল তো ফিরিয়েই দিলাম। তোরা অনেক বড় অন্যায় করেছিস, তাই এই অন্যায়ের শাস্তি তোদের পেতেই হবে। কালু দাদা, নিজেকে খুব চালাক ভেবেছো তাই না? মনে রেখো, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। আজ আর কোনো চালাকি চলবে না। মায়ের মৃত্যু। টোনা, তুমি তো আমাকে ছেড়ে চলেই গেলে। এখন আমি এই অবুঝ সন্তানকে নিয়ে কি করে থাকবো? ওদের কি খাওয়াবো? আমাকে তো কেউ কখনো কাজই দিবে না। তুমি কোন বিপদে ফেলে চলে গেলে বলো তো? এখন তো অন্যের বাড়ি বাড়ি রাস্তায় রাস্তায় ভিক্ষা করা ছাড়া আমার আর কোনো পথ রইল না টোনা। এরপর টুনি রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে শুরু করে। কেউ ইচ্ছে হলে ভিক্ষে দেয়, আর কারো ইচ্ছে না হলে ভিক্ষে দেয় না। একদিন, আমাকে কিছু ভিক্ষা দিন সাহেব, আমি কয়েকদিন থেকে ঠিকমতো খেতে পাচ্ছি না, আমার সন্তানকেও খাওয়াতে পাচ্ছি না। আপনি যদি আমাকে কিছু টাকা ভিক্ষা দেন, তাহলে আমার ছেলেকে একটু দুধ কিনে খাওয়াতে পারবো। উফ, কোথা থেকে যে আসে এসব বুঝি না বাপু। কত ধান্দা নিয়ে যে পাখিরা চলে বোঝাই মুশকিল। এই নাও তো 2 টাকা, আর পথ ছাড়ো বাপু, ভালো লাগে না এসব। এই বলে কালু সেখান থেকে চলে যায়। এরপর সেখান দিয়ে সুখী পায়রা যাচ্ছিল। সুখীকে দেখে টুনি ভিক্ষা চায়। এরপর সুখী বলে, আচ্ছা, তোমার এত শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও তুমি ভিক্ষা করছো কেন? কাজ করে খেতে পারো না? দিদি, আমাকে যে কেউ কাজ দেয় না, কাজ না পেয়ে বাধ্য হয়ে ভিক্ষার পথ বেছে নিয়েছি। তুমি যদি চাও তো আমার বাসায় কাজ করতে পারো, আমি একজন ভালো কাজের মেয়ে খুঁজছি। এরপর টুনি সুখীর সাথে তার বাসায় যায় আর কাজ শুরু করে দেয়। প্রত্যেক মাসে যে টাকা পেত সেই টাকা দিয়ে তার ছেলের খরচ চালাতো। আস্তে আস্তে রকি বড় হয়ে ওঠে। টুনি ওকে ভালো একটা স্কুলে ভর্তি করিয়ে দেয়। এরপর একদিন, মা, প্রতিদিন এই শুকনো খাবারগুলো আমি আর খেতে পারবো না মা, আমাকে তুমি দুধ এনে দাও। বাবা, আজ তো ঘরে দুধ নেই, আজ একটু কষ্ট করে শুকনো খাবার খেয়ে নে বাবা, আমি কাল তোকে দুধ এনে দিব। মায়ের কথা শুনে রকি খেয়ে নেয়। এরপর টুনি সুখীর বাসায় কাজে চলে যায় আর সুখীকে গিয়ে বলে, সুখী দিদি, আপনার তো অনেক বড় গরুর ফার্ম আছে, আমাকে প্রত্যেক দিন 1 গ্লাস করে দুধ দিবেন? আমার ছেলে যে আর শুকনো খাবার খেতে পাচ্ছে না। এমনি এমনি তো আর কিছু পাওয়া যায় না তাই না? কিছু পেতে হলে কিছু দিতে হয়। তুমি যদি দুধ নিতে চাও তাহলে প্রত্যেক দিন আমার ফার্মের নোংরাগুলো তোমাকেই পরিষ্কার করে দিতে হবে। বলো, তুমি কি রাজি আছো? ঠিক আছে দিদি, আমি সব পরিষ্কার করে দিব, আর বিনিময়ে আমাকে একটু দুধ দিলেই হবে, আর কিচ্ছু দিতে হবে না। এরপর থেকে টুনি সুখীর ঘরের কাজ শেষ করে তার ফার্ম পরিষ্কার করে, শুধুমাত্র 1 গ্লাস দুধ নিয়ে যাওয়ার জন্য। বাবা রকি, এই নে দুধ, আজ পেট ভরে খেয়ে নে বাবা। মা, তুমি খাবে না? না রে বাবা, আমার পেটে অ্যাসিডিটি হয়েছে, এখন খাবার খেলে আরো বেশি সমস্যায় পড়ে যাব, তুই বরং খা রে বাবা।
এরপর টুনি সেখান থেকে চলে যায়। এরপর রকি প্লেটের খাবার শেষ করে আবার রান্নাঘরে যায় খাবার আনতে, কিন্তু গিয়ে দেখে হাঁড়িতে একটা খাবারও নেই। তার মানে মা আমাকে প্রত্যেকদিন মিথ্যা অজুহাত দেখিয়ে নিজে না খেয়ে থাকে, শুধুমাত্র আমাকেই খাবার খাওয়ায়। এরপর রকি দৌড়ে তার মায়ের কাছে যায় আর বলে, মা, তুমি আমার জন্য এত কষ্ট করছো। আমি বড় হয়ে পড়াশোনা শেষ করে একদিন মস্ত বড় অফিসার হব। সেদিন আর তোমাকে কষ্ট করতে হবে না মা। তোকে আমি আশীর্বাদ করছি রে বাবা, তুই যেন তাই হোস। এভাবেই অনেকগুলো দিন কেটে যায়। রকি স্কুল পেরিয়ে কলেজে উঠে, তার পড়াশোনার খরচও বেড়ে যায়। টুনি পড়াশোনার খরচ চালাতে হিমশিম খেয়ে যায়। এরপর একদিন টুনি সুখীকে বলে, সুখী দিদি, আপনি আমাকে কিছু কাজ বাড়িয়ে দিন, আর তার বিনিময়ে আমাকে কিছু টাকা বাড়িয়ে দিন। আসলে আমার ছেলের পড়াশোনার খরচ বহন করতে আমি সমস্যায় পড়ে যাচ্ছি। এত পড়াশোনা করিয়ে কি লাভ বলো তো? ওকে তো কোনো কাজে লাগিয়ে দিতে পারো, আর তুমি বাড়িতে বসে বিশ্রাম নিতে পারো। না গো দিদি, আমার ছেলে একদিন অনেক বড় হবে, তখন দেখবেন দিদি আমার কপালেও সুখ ফিরে আসবে। আপনি শুধু আমার ছেলেকে একটু আশীর্বাদ করুন, ও যেন সারা জীবন দুধে ভাতে থাকে। আচ্ছা ঠিক আছে, সে না হয় দিলাম, তবে ফার্মে একটু সময় বেশি দিও কিন্তু, আমি টাকা বাড়িয়ে দিব। এরপর টুনি খেয়ে না খেয়ে আরো বেশি পরিশ্রম করতে থাকে। এভাবেই অনেকগুলো দিন কেটে যায়। রকি কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, কিন্তু টুনির টাকা না থাকা সত্ত্বেও ছেলেকে ভর্তি হতে বলে। বাবা, তোর ভর্তি হতে কতগুলো টাকা লাগতে পারে? এই তো মা, সব মিলিয়ে 1,00,000 টাকা হলেই হবে। এত টাকা? আচ্ছা ঠিক আছে বাবা, তুই চিন্তা করিস না, আমি তোকে টাকা জোগাড় করে দিব এখন। তুই তোর কাগজপাতি সব ঠিকঠাক করে নে বাবা। এরপর টুনি আবারও সুখীর কাছে যায় আর বলে, সুখী দিদি, আমার ছেলের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য 1,00,000 টাকা প্রয়োজন। আমাকে কি আপনি 1,00,000 টাকা ধার দিতে পারবেন? আচ্ছা টুনি, তুমি এতগুলো টাকা ধার নিয়ে কি করে শোধ করবে শুনি? তার থেকে বরং ভালো নিজের একটা কিডনি বিক্রি করে দাও। এরপর টুনি কিছু না বলে সেখান থেকে সোজা হাসপাতালে চলে যায় আর নিজের একটা কিডনি বিক্রি করে দেয়। এরপর সে কিডনি বিক্রি করে 2,00,000 টাকা পায়। এরপর টুনি অসুস্থ শরীর নিয়ে টাকাগুলো নিয়ে রকির কাছে যায়। বাবা রকি, এই নে বাবা, এখানে 2,00,000 টাকা আছে। তুই এখান থেকে 1,00,000 টাকা দিয়ে ভর্তি হয়ে বাকি টাকাটা তোর পড়াশোনার কাজে লাগাস। কিন্তু মা, তুমি এত টাকা কোথায় পেলে? ওসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না বাবা, তুই মন দিয়ে পড়াশোনা কর। এরপর রকি টাকাগুলো নিয়ে চলে যায় আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। এরপর অনেকগুলো দিন কেটে যায়। রকির পড়াশোনা শেষ হয়ে যায়, রকির একটা চাকরিও হয়ে যায়। ওইদিকে টুনি খুব অসুস্থ হয়ে পড়ে। এদিকে রকি ভাবে, এভাবে মেসে থেকে তো আর হচ্ছে না, আবার একা থাকতে গেলেও তো সব কাজ করার জন্য একজন মহিলা দরকার। আজকাল তো বিশ্বস্ত কাজের মেয়ে পাওয়াই মুশকিল। আমি বরং বাড়ি যাই আর মাকে নিয়ে আসি, তাহলে মা আমার সব কাজ করে দিতে পারবে। এরপর রকি তার মাকে আনতে জঙ্গলে যায় আর তার মাকে সাথে করে নিয়ে আসে। এরপর টুনি খুশি মনে অসুস্থ শরীর নিয়েও কাজ করতে থাকে, কিন্তু টুনির কাজটা যেন থামতেই চাচ্ছিল না। উফ মা, এত কাশ কেন তোমার? এত কাশি দেওয়ার কি আছে? আসলে বাবা, আমার শরীরটা বেশি ভালো না তো, তাই একটু কাশিটা বেশি হয়ে যাচ্ছে। তুই কাজ কর বাবা, আমি ঘরে যাচ্ছি। এরপর টুনি ঘরে চলে যেতে থাকে। তখনই রকির একটা কলিগ আসে। কি রে রকি, এই মহিলাটা কে রে?
কি নোংরা শরীর। কাজ করার জন্য তো লোক লাগে, তাই রেখে দিয়েছি। রকির কথাগুলো সব টুনি শুনে ফেলে। এরপর রকির কলিগ বেরিয়ে গেলে টুনিও ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে আর রকিকে বলে, বাবা তুই ভালো থাক, আমার জন্য তোর মান কমুক তা আমি চাই না। আমি আমার জঙ্গলের বাড়িতে চলে যাচ্ছি। এই বলে টুনি জঙ্গলে চলে যায়। আবার সেই সুখীর বাড়িতে কাজ করতে থাকে। কাজ করতেই হঠাৎ টুনি খুব অসুস্থ হয়ে পড়ে। সুখী ভয় পেয়ে ডাক্তার ডেকে আনে। ডাক্তার টুনিকে দেখে বলে, ওনার তো কিডনি নেই, আমার কাছে কিডনি দিয়ে এসেছিল। ভিতরে যা আছে সব নষ্টের পথে। এনাকে দ্রুত উন্নত মানের চিকিৎসা করাতে হবে, নয়তো এনাকে বাঁচানো যাবে না। এরপর সুখী রকিকে ফোন করে, কিন্তু রকি কিছুতেই কল রিসিভ করে না। নিরুপায় হয়ে সুখী ডাক্তারের কাছ থেকে কিছু ঔষধ নিয়ে টুনিকে দেয়। এরপর টুনি বাড়ি চলে যায়। 3 দিন পর সুখী টুনিকে দেখতে যায় আর গিয়ে দেখে বিছানার উপর টুনির নিথর দেহ পড়ে আছে। এরপর সুখী রকিকে কল করে আর তার মায়ের মৃত্যুর খবর দেয়। আর এই খবর শুনে রকি চলে আসে। কি হয়েছে, কি হয়েছে আমার মায়ের? আমার মা তো আপনার বাসায় কাজ করতো, আপনি দেখেননি কেন? আমাকে দোষ না দিয়ে নিজেকে দোষ দাও রকি। শহর থেকে ফিরে আসার পর তোমার মা আমাকে সব কথা বলেছে যে তুমি সবার কাছে তাকে কি পরিচয় দিয়েছো। তুমি ভালো হয়ে যাও রকি। এরপর সুখী রকিকে সব কিছু খুলে বলে। সব শুনে রকি বলে, এটা আমি কি করেছি? মা তুমি আমাকে ক্ষমা করে দিও মা, আমি তোমাকে ভালো রাখার প্রতিশ্রুতি দিয়েছিলাম আর আজ আমি সব ভুলে গিয়েছিলাম। ঈশ্বর তুমি আমাকেও নিয়ে যাও, নয়তো আমাকে শাস্তি দাও। রকি তার ভুল বুঝতে পারে। রকি তার ভুল বুঝতে অনেক দেরি করে ফেলে। এখন তার আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না। তাই মা থাকতে মায়ের মূল্য দেওয়া উচিত। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।